আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানিয়ে চলে আসলাম শাহাদিস একাডেমি ফেসবুক পেজ থেকে। আজকে আমরা নির্বাচনী পরীক্ষা 2025 চলমান যে পরীক্ষাটি, এই পরীক্ষার সাধারণ গণিতের একটি বহু নির্বাচনী প্রশ্ন সংগ্রহ করেছি। এটি সমাধান করবে ভিডিওতে। তো চলো শুরু করি। এক নম্বর যে প্রশ্নটি রয়েছে, প্রশ্নটি হচ্ছে দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল টু 5 এবং a মাইনাস বি ইকুয়াল টু 3 দেওয়া আছে। এখানে বলছে যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কত হবে। ঠিক আছে, এখানে আমাদেরকে অপশন দিয়ে দিছে 2, 8, 16, 17। ঠিক আছে, আমাদেরকে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানটা বের করতে হলে একটু খেয়াল করো, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা সূত্র করছিলাম a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। ঠিক আছে, এখন a বির মানটা আমাদের এখানে নাই, আমরা প্রথমে a বির মানটা বের করে নিব। a বির সূত্র আমরা করছিলাম a প্লাস বি ডিভাইডেড টু হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি ডিভাইডেড টু হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে a প্লাস বির মান দিছে ওনারা 5, তাহলে 5 ডিভাইডেড টু হোল স্কোয়ার মাইনাস, আর a মাইনাস বির মান দেওয়া হচ্ছে 3, তাহলে 3 ডিভাইডেড টু হোল স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো এখানে 5 কে যদি আমরা বর্গ করি 5 5 হচ্ছে 25, আর নিচে 2 কে বর্গ করলে হচ্ছে 4, মাইনাস 3 কে যদি বর্গ করি 3 3 কে 9, নিচে 2 কে বর্গ করলে হচ্ছে 4। ঠিক আছে, 4 4 লসাগু করলে 4, উপরে হচ্ছে 25 মাইনাস 9। তাহলে দেখো 25 থেকে যদি 9 কে বাদ দিয়ে দেই তাহলে আর থাকতেছে হচ্ছে 16, 16, আর নিচে হচ্ছে 4। 16 কে যদি 4 দিয়ে কাটি 4 4 16, তাহলে আমরা ab এর মান পাচ্ছি হচ্ছে 4। ঠিক আছে, এখন আমরা এখানে যদি মানটা বসাই, a প্লাস b মান আমাদের এখানে দেওয়া আছে, a প্লাস b মান যদি 5 বসাই, হোল স্কয়ার মাইনাস 2 ইনটু ab মান আমরা একটু আগে বের করে নিলাম 4, এই 4টা যদি এখানে বসাই তাহলে কি আসে দেখি, 5 কে স্কয়ার করলে হচ্ছে 25 মাইনাস 4 দুগুণ হচ্ছে 8, 25 থেকে 8 বাদ দিলে হচ্ছে 16। ঠিক আছে, 25 থেকে 8 বাদ দিলে হচ্ছে 17, তাহলে আমাদের আনসারটা হবে 17। ঠিক আছে, ওকে, এরপর আমরা 2 নং প্রশ্নটা দেখি কি বলছে। 2 নং প্রশ্নে বলছে x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 এর উৎপাদক কোনটি। x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 এর উৎপাদক কোনটি। ওকে, তাহলে এটাকে আমরা যদি উৎপাদকে বিশ্লেষণ করি, দেখো তো এখানে দ্বিঘাত যে রাশি চলক আছে x স্কয়ার, এর সহগ হচ্ছে কত 1। x স্কয়ার পাশে কিছু নেই মানে একটা 1 আছে, অর্থাৎ সহগটা হচ্ছে 1। আমরা স্কয়ারের সহগটার সাথে আমরা ধ্রুব সংখ্যাটাকে কি করব, গুণ করে নিব প্রথমে। এখানে 1 আছে তাই ধ্রুব সংখ্যাটা কোনো পরিবর্তন আসতেছে না, এখানে 2 থাকতে পারতো, 3 থাকতে পারতো, তখন কিন্তু গুণ করতে হতো। কেমন, তাহলে 6 কে যদি একের সাথে গুণ করি 6, এরপরে 6 কে যদি আমরা ভাঙাই দেখো 3 দুগুণা 6, তাহলে আমরা আবার 3 আর 2 এর 3 আর 2 কে যোগ করে আমরা আবার 5 করতে পারতেছি। তাহলে দেখো x স্কয়ার এখানে যদি -5, তাহলে আমরা -3 আর -2 কে যদি যোগ করি তাহলে হবে -5, -3x -2x প্লাস 6। ঠিক আছে, এই দুটো থেকে আমাদের কমন যায় হচ্ছে x, তাহলে x - 3, এই দুটো থেকে কমন যায় -2, কমন নিলে x - 3। একটা জিনিস খেয়াল রাখবা, এখানে যে রাশিটা হবে সেম একই রাশি এখানেও হবে। ঠিক আছে, একই রাশিটা এখানেও হবে। ওকে, তাহলে এখন দেখো এখানে আমরা দুইটা রাশি আসছে, একটা হচ্ছে x - 2 আর একটা হচ্ছে x - 3। এটাই হচ্ছে x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 এর উৎপাদক, অর্থাৎ এখানে আমাদের অপশনে ছিল x + 2 x + 3, আর এটা হচ্ছে x - 3 x - 2, তাহলে আমাদের এই যে খ নাম্বার অপশনটা হবে, অর্থাৎ x - 2 x - 3। ঠিক আছে, এটা ছিল 2 নং। আচ্ছা, এবার আমরা 3 নংটা দেখি একটু। 3 নং আমাদেরকে বলছে p এর মান দেওয়া আছে, p = বলছে 235, 235, q = বলছে 3, 4, 5, 7। এরপর আমাদেরকে বললো p ইউনিয়ন q ডট, এটা বের করতে বলছে। আচ্ছা, আমরা ইউনিয়নের কাজ আগে পড়ছি, ইউনিয়ন থাকলে সেখানে আমরা সবগুলোকে সাজায় একবার লিখে ফেলবো। কেমন, তাহলে আমরা যদি লিখি দেখো তো এখানে 2, 3, 5, এখানে 3, 4, 5, 7, তাহলে আমরা যদি সবগুলোকে সাজিয়ে লিখি 2 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে, 7 আছে, এটাই হচ্ছে আমাদের p ইউনিয়ন q এর মান। অর্থাৎ এখানে আমাদের অপশনে অনেকগুলো দিছে, চারটা দিছে, একটা হচ্ছে 3, একটা 2, 3, একটা 2, 3, 5, আর একটা 2, 3, 4, 5, 7। তাহলে আমাদের উত্তর হবে 2, 3, 4, 5, 7।
আচ্ছা, এবার আমরা 4 নাম্বারটা দেখব। 4 নাম্বারটাতে বলছে পি প্রাইম ইন্টারসেকশন কিউ প্রাইম। তাহলে এখানে আমাদের সার্বিক সেট দেওয়া ছিল 1 থেকে 7 পর্যন্ত, 5 6 7, এবং পি দেওয়া ছিল 2 3 5, 2 3 5, কিউ দেওয়া ছিল 3 4 5 7, 3 4 5 7। ঠিক আছে, ওকে। তাহলে আমরা যদি প্রথমে পি প্রাইমের মান বের করতে চাই, তাহলে ইউ মাইনাস পি। তাহলে আমরা একেবারে করে ফেলি। দেখো এখান থেকে ইউ থেকে যদি পি কে বাদ দেই, 2 যাবে বাদ, 3 যাবে, 5 যাবে, তাহলে থাকতেছে 1 4 6 7। অর্থাৎ আমরা পি প্রাইমের মান পাইছি 1 4 6 7। ঠিক আছে, এরপরে যে আমরা কিউ প্রাইম করতে গেলে 3 বাদ যাবে, এটাকে রেড মার্ক করি, 3 বাদ যাবে, 4 বাদ যাবে, 5 বাদ যাবে, 7 বাদ যাবে, তাহলে থাকতেছে কি 1 2 6। তাহলে আর থাকতেছে 1 2 6, 1 2 6। ঠিক আছে, তাহলে আমরা পি প্রাইম আর কিউ প্রাইমের মানটা পেয়ে গেলাম। এখন যদি ইন্টারসেকশন করি, ইন্টারসেকশন করলে দেখা যাচ্ছে এ 1 আছে দোনো জায়গায়, 6 আছে দোনো জায়গায়, তাহলে আমরা এটার মান পাচ্ছি 1 আর 6। অর্থাৎ এখানে যে অপশন দিছে 4 নম্বরে, অর্থাৎ খ নাম্বারটা হবে, ক নাম্বারে 1 6 7 দিছে, গ নাম্বারে 3 5 দিছে, ঘ নাম্বারে 2 3 দিছে, খ নাম্বারে দিছে 1 6। তাহলে আমাদের উত্তরটা হবে খ। ঠিক আছে, ওকে। এরপর আমরা এরপরের প্রশ্নের মধ্যে চলে যাই। এরপরে বলছে log 10 x = -2 হলে x এর মান বের করো। আচ্ছা, তাহলে আমরা এখানে x এর মান কিভাবে বের করব? এখানে যে সংখ্যাটা থাকবে এটাকে আমরা ওই পাশে নিয়ে যাব, ওই পাশে নিয়ে গেলে tan ইনভার্স 2, এটা পাওয়ারে চলে যাবে। কেমন? তখন এখানে যে সংখ্যাটা থাকবে এটা পাওয়ারে চলে যাবে। তাহলে x = tan ইনভার্স 2, অর্থাৎ 1 ডিভাইডেড tan স্কয়ার। তাহলে x = আমরা বলতে পারি 1 ডিভাইডেড 10 কে স্কয়ার করলে হয় 100। তাহলে 1 ডিভাইড 100 হচ্ছে x = 0.01, অর্থাৎ x এর মান আসতেছে হচ্ছে 0.01। অর্থাৎ এখানে ঘ নাম্বারটা 4 নাম্বারটা आंसर হবে। ঠিক আছে, আচ্ছা আমরা ফটো একটু প্রিন্ট করি। এরপরে আমরা 5 নাম্বারটা একটু দেখি। 5 নাম্বারে কি বলছে? 5 নাম্বারে বলছে 5 + 9 + 13, 9 + 13 প্লাস ডট ডট ডট, এখানে বলছে রাশিটির পঞ্চম পদ কত? পঞ্চম পদ কত? ঠিক আছে, ওকে। এখন একটু খেয়াল করো তো, এখানে এটা কোন ধারা? এটা কোন ধারা দেখো তো। 9 থেকে 5 বাদ দিলে 4, 13 থেকে 9 বাদ দিলে 4, তাহলে এটা একটা, যেহেতু বিয়োগফল সমান হচ্ছে, তাহলে এটা একটা সমান্তর ধারা। আমরা সমান্তর ধারার n তম পদের সূত্র পড়ছিলাম a + n - 1 * d। এখন এখানে আমাদেরকে বের করতে বলছে পঞ্চম পদ। তাহলে পঞ্চম পদে এখানে n এর মানটা কি হবে? 5 হবে। ঠিক আছে, এখন আমাদের আর কি কি প্রয়োজন? প্রথম পদ প্রয়োজন, সাধারণ অন্তর প্রয়োজন। প্রথম পদ হচ্ছে 5, তাহলে এর মান আমরা বসাবো 5 প্লাস n এর মান হচ্ছে পঞ্চম পদ যেহেতু 5 - 1 ইনটু d। ডিটা হচ্ছে সাধারণ অন্তর। সাধারণ অন্তর অর্থাৎ পূর্ব পদের সাথে পরবর্তী পদের সাথে পূর্ব পদের বিয়োগফল। আমরা বিয়োগফল কত পাইছিলাম? 4। তাহলে আমরা এখানে 4 বসাই দিব। তাহলে কি আসতেছে ক্যালকুলেশনটা? 5 প্লাস 5 থেকে 1 বাদ দিলে 4 গুণ 4, অর্থাৎ 5 যোগ 4 4 16, 16 আর 5 21। দেখি তো আমাদের অপশন আছে, হ্যাঁ 4 নম্বরে 21 আছে। অর্থাৎ এখানে আমাদের উত্তরটা হবে 4 নাম্বারটা, ঘ নাম্বারটা। ঠিক আছে, ওকে। এরপরে আমরা 8 নাম্বারটার মধ্যে চলে যাই। এখানে দেখো বলছে একটি সমকোণী ত্রিভুজের লম্ব 5 সেন্টিমিটার এবং ভূমি 12 সেন্টিমিটার হলে অতিভুজ কত হবে? এই যে দেখো একটা সমকোণী ত্রিভুজ, বলছে লম্ব 5 সেন্টিমিটার। যদি লম্ব হয় তাহলে ভূমি, এটা ভূমি, এটা হচ্ছে অতিভুজ, এটা বের করতে বলছে। দেখো তো এটাকে a, এটাকে b, এটাকে c ধরা যায়। তো আমরা যদি এখানে ফিতাগোস উপপাদ্যটা ব্যবহার করি, তাহলে আমি ফিতাগোস উপপাদ্য পড়ছিলাম অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। কেমন? তাহলে যেহেতু এসি মান বের করব, এসি = √ab² + bc²। ab এর মান হচ্ছে কত? 5, তাহলে 5 স্কয়ার প্লাস bc হচ্ছে কত? 12, তাহলে 12 স্কয়ার। √5 কে স্কয়ার করলে হচ্ছে 25, প্লাস 12 কে স্কয়ার করলে হচ্ছে 12 বার 144।
এখন একটু এখানে খেয়াল করো তো, 140 এর 25 যোগ করলে কত হয়? 4 এ 5 এ 9, 4 এ 2 এ 6, আর এখানে 1, 169। 169 হচ্ছে 13 13 169। তাহলে এসির মান পাচ্ছি কত? এসির মান পাচ্ছি 13। আমাদের অপশনে আছে, হ্যাঁ 4 নম্বরে আছে 13 সেন্টিমিটার, অর্থাৎ 8 এর উত্তর হবে 13 সেন্টিমিটার। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো 9 নম্বরে কি আছে? 9 নম্বরে আছে হচ্ছে sin 45 ডিগ্রি প্লাস cos 45 ডিগ্রি। এটা করার কিছুই নাই, এটা তোমরা ক্যালকুলেটরে বসাইলেই অটোমেটিক চলে আসবে। অর্থাৎ sin 45 ডিগ্রির মান আর cos 45 ডিগ্রি যদি ক্যালকুলেটরে বসাও অটোমেটিক √2 চলে আসবে। তাহলে এটা আমরা স্কিপ করি। এরপরে আছে হচ্ছে 10 নাম্বার। 10 নম্বরে বলছে cos থিটা ইকুয়াল টু √3 ডিভাইডেড 2 হলে থিটা ইকুয়াল টু ডট। আচ্ছা, এখন আসি আমরা cos কত ডিগ্রি মান √3 ডিভাইডেড 2। cos কত ডিগ্রি মান? cos 30 ডিগ্রি মান। কত ডিগ্রি? cos 30 ডিগ্রি মান। তোমরা ক্যালকুলেটরে দেখো cos 30 ডিগ্রি মান হচ্ছে √3 ডিভাইডেড 2। ঠিক আছে? তাহলে এখানে যদি আমরা cos কে কাটিয়ে দিই, তাহলে সুতরাং থিটার মানটা আমরা পেয়ে যাচ্ছি কত? 30 ডিগ্রি। ঠিক আছে? আচ্ছা, এরপরে 11 নম্বর যে প্রশ্নটা আছে, 11 নম্বর প্রশ্নে বলছে sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল টু 1 ডিভাইডেড √3 হলে sec থিটা প্লাস tan থিটা ইকুয়াল টু ডট। এখানে একটা জিনিস খেয়াল রাখবে হচ্ছে, দেখো তো এখানে কিসের মানটা? মাইনাসেরটা। মাইনাসেরটা যদি 1 ডিভাইডেড 3 হয়, তুমি প্লাসেরটা করার সময় ঠিক উল্টোটা হবে। যেহেতু এখানে মাইনাস এখানে প্লাস উল্টা জিনিস চলে আসছে, তুমি মানটাকেও কি করবা? উল্টাই দিবা। এত কিছু করার প্রয়োজন নেই, শুধু মানটাকে উল্টাই দিলেই উত্তরটা পেয়ে যাবে। অর্থাৎ এখানে 1 ডিভাইডেড √3, তুমি যদি এটাকে উল্টাই দাও তাহলে শুধু √3, শুধু √3। তাহলে sec থিটা প্লাস tan থিটার মান আসতেছে শুধু √3। ঠিক আছে? আচ্ছা, বোর্ডটা একটু ক্লিন করি। এরপরে আসি আমরা 12 নং। 12 নং কি বলছে একটু প্রশ্নটা দেখি। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য তার প্রস্থের দ্বিগুণ যদি তার ক্ষেত্রফল 50 বর্গমিটার হয়, প্রস্থ। আচ্ছা, এখানে দেখো একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বলছে প্রস্থের দ্বিগুণ। তো প্রস্থকে আমরা যদি ধরি নিই, প্রস্থকে যদি আমরা x ধরি, তাহলে দৈর্ঘ্য আমাদেরকে বলছে প্রস্থের দ্বিগুণ, তাহলে দৈর্ঘ্যটা আমাদের 2x হচ্ছে। ঠিক আছে? তো আমাদেরকে ক্ষেত্রফল করে দিয়েছে কত? 50 বর্গমিটার। তাহলে আমরা প্রশ্ন মতে দিয়ে লিখতে পারি, এখানে x আর 2x গুণ করলে হচ্ছে 2x²। তোমরা বলতে পারি 2x² ইকুয়াল টু 50। x² 50 ডিভাইডেড 2, অর্থাৎ সুতরাং x ইকুয়াল টু √25। সুতরাং x ইকুয়াল টু 5, 5 5 25। অর্থাৎ প্রস্থটা দাঁড়াচ্ছে 5। প্রস্থটা দাঁড়াচ্ছে কত? 5। মানে প্রস্থ বের করতে বলছে সম্ভবত। হ্যাঁ, তাহলে হ্যাঁ অপশনে আছে 5 মিটার। তাহলে প্রস্থটা হবে 5 মিটার। ঠিক আছে? এরপরে আমরা 13 নং প্রশ্নটা দেখি। 13 নং হচ্ছে যে ওই 1 2 3 1 2 1 2 3 এমন প্রশ্ন, অর্থাৎ একের অধিক উত্তর হতে পারে এমন প্রশ্ন। 13 নং কি বলছে? এ 13 নং এটা বলছে এ বি সি ক্রমিক সমানুপাতি। এমনটাই তো বলছে না? হ্যাঁ, ক্রমিক সমানুপাতি। 13 নং বলছে এবিসি ক্রমিক সমানুপাতিক হলে এখানে আমাদেরকে বলছে যে a ডিভাইডেড b ইকুয়াল টু b ডিভাইডেড c। এটা 1 নম্বরে দিছে। 2 নম্বরে দিছে হচ্ছে ab ইকুয়াল টু bc। 3 নম্বরে দিছে হচ্ছে b স্কয়ার সমান ac। আচ্ছা, আমি একটু দেখি এটা কি। দেখো তো এখানে বলছে না a আর bc ক্রমিক সমানুপাতিক। তাহলে আমরা লিখতে পারি a অনুপাত b ইকুয়াল টু b অনুপাত c। ঠিক আছে? এখান থেকে দেখি তো আমরা কোনটা কোনটা হয়। তাহলে অনুপাতের পরিপূরক হিসেবে ভগ্নাংশ বসাবো আমরা a ডিভাইড b ইকুয়াল টু b ডিভাইডেড c। তাহলে আমাদের 1 নাম্বারটা হয়ে গেল। ঠিক আছে? আমাদের 1 নাম্বারটা হবে। এরপরে আসি, দেখো তো এটা হয় কিনা ab bc। ab এখানে গুণ অবস্থায় আছে কিন্তু আমাদের এখানে ভাগ অবস্থা, তাহলে এটা গুণ অবস্থা কোনোভাবেই সম্ভব না, এটা হবে না। দেখি তো b স্কয়ার সমান ac হয় কি? দেখো তো 8 গুণ করলে কি হয়? 8 গুণ করলে b আর b গুণ করলে b স্কয়ার, a আর c গুণ করলে ac। তাহলে এটাও আমাদের হয়ে গেল। তাহলে আমরা এখানে आंसर পেলাম কি? आंसर পেলাম 1 ও 3। ঠিক আছে? आंसर পেলাম 1 ও 3। ওকে,
এরপর 14 নং। আচ্ছা এরপরে দেখো আমাদের 15 নং প্রশ্ন। 15 নং এ বলছে কি, 15 নং এ বলছে হচ্ছে sin a plus b √3 / 2, sin a plus b equal to √3 / 2। আরেকটা কি বলছে, cos a minus b, cos a minus b √3 / 2। দেখো তো এখানে এটাকে যদি এখানে করি sin a plus b, sin কত ডিগ্রি √3 / 2, sin plus b equal to sin 60 ডিগ্রি মান √3 / 2, 60 ডিগ্রি। তাহলে sin এ কাটা, a plus b equal to 60 ডিগ্রি। এটাকে আমরা যদি 1 নং সমীকরণ ধরে নিই, এরপরে চলে আসি 2 নাম্বারটা, cos a minus b equal to √3 / 2, এটা হচ্ছে যে cos 30 ডিগ্রি। তাহলে cos এ কাটা, a minus b equal to 30 ডিগ্রি। এটাকে আমরা 2 নং সমীকরণ ধরে নিই, কেমন? এখন আমরা যদি 1 নং কে 2 নং এর সাথে যদি যোগ করে দিই, তাহলে কি হচ্ছে দেখো তো একটু, a plus b equal to 60 ডিগ্রি, a minus b equal to 30 ডিগ্রি। এখানে একটু দেখো তো, যোগ করলে কি হয়, যোগ করলে এটাও প্লাসে আছে, এটাও প্লাসে আছে, এটাও প্লাসে, এটাও প্লাসে, তাহলে দুটো যোগ করলে হচ্ছে 2a, কেমন? আর এখানে একটু খেয়াল করো, এখানে আমি যোগ করার কারণে এখানে মাঝখানে প্লাস একটা আছে, এই প্লাসে আর এই মাইনাসে কি হবে, মাইনাস হয়ে যাবে। তাহলে প্লাসে আর মাইনাসে মাইনাস, অর্থাৎ b আর b শেষ। তাহলে আমাদের এখানে যোগ করলে 60 আর 30 হচ্ছে 90 ডিগ্রি, কেমন? তাহলে সুতরাং আমাদের a ইকুয়াল টু কি আসতেছে, 90 ডিগ্রি ডিভাইডেড 2, অর্থাৎ 45 ডিগ্রি। আমরা a এর মান পেয়ে গেলাম। আমাদের কি বের করতে বলছে, আমাদেরকে বলছে a এবং b এর মান বের করো। তাহলে আমরা একটা মান পেয়ে গেলাম। এরপর আমরা যদি 1 নং থেকে 2 নং সমীকরণকে বাদ দেই, প্রথমে আমরা কি করছি, যোগ, এখন করব বিয়োগ। তাহলে a plus b equal to 60 ডিগ্রি, আর এটা হচ্ছে a minus b equal to 30 ডিগ্রি। এখন আমরা কি করব, বিয়োগ করব, কেমন? এখানে একটু খেয়াল করো, এটা প্লাসে আছে, এটাও প্লাসে আছে, তো প্লাস, এখানে যদি আমি মাঝখানে একটা মাইনাস ঢুকাই, যেহেতু বিয়োগ করতেছি, তাহলে এ থেকে বাদ দিলে এ নাই, আর এ কাটা যাবে। আর এখানে যদি আমি মাইনাস ঢুকাই, তাহলে এই মাইনাসটা আর এই মাইনাসটা আর এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, তখন বি আর বি যোগ হয়ে যাবে 2b, কেমন? আর এখানে যেহেতু বিয়োগ করবো, 60 থেকে 30 বাদ দিলে আর 30, তাহলে b equal to 30 ডিভাইডেড 2, এটা যেহেতু গুণ অবস্থা আছে, এই পাশে আসলে ভাগ অবস্থা, সুতরাং b equal to আসতেছে 15 ডিগ্রি। তাহলে আমরা এর মান পাইছি 45, বি এর মান পাইছি 15 ডিগ্রি। অপশন কি আমাদের আছে এটা? হ্যাঁ, খ নম্বরে আছে, এ হচ্ছে 45 ডিগ্রি, বি হচ্ছে 15 ডিগ্রি। ওকে, এরপরে 16 নং। এরপরে 16 নং প্রশ্ন হচ্ছে tan 2a equal to 1 divided √3, tan 2 equal to 1 divided √3 হলে এখান থেকে আমাদেরকে এর মান বের করতে বলছে, a equal to ডট, এটা বের করতে বলছে। দেখো তো এখানে tan 2a equal to, tan কত ডিগ্রির মান 1 divided √3 টা হয়, tan, একটু ক্যালকুলেট করে দেখো, tan 30 ডিগ্রি হবে। tan 30 ডিগ্রি মান হচ্ছে 1 divided √3। এখন আমরা এই tan আর এই tan কে যদি কাটি দিই, তাহলে আমাদের থাকতেছে 2a equal to 30 ডিগ্রি। তাহলে আমরা a equal to এখন কি বলতে পারি, 30 divided 2 সমান সমান 15 ডিগ্রি, কেমন? আমরা এই মান পেয়ে গেলাম 15 ডিগ্রি। হ্যাঁ, 4 নম্বরে আছে 15 ডিগ্রি। ওকে, এরপর 17 নম্বরে বলছে বৃত্তের ব্যাসার্ধ r হলে বৃত্তাংশের ক্ষেত্রফল কত হবে। তাহলে এটা আমরা তো বইতে দেখছিলাম, বৃত্তাংশের ক্ষেত্রফল হবে পাই আর থিটা ডিভাইডেড 180। এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ যখন r হবে, বৃত্তের ব্যাসার্ধ যখন r হবে, তখন বৃত্তাংশের ক্ষেত্রফল, এটা কি বৃত্তাংশের ক্ষেত্রফল। ওকে, আচ্ছা, এরপর আমরা 8 নম্বরে চলে যাই। 8 নম্বরে বলছে ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত অঙ্কন করে নিলাম। বলছে সিডি ব্যাস ভিন্ন জ্যা, মানে সিডি ব্যাস হতে পারবে না, ব্যাস ছাড়া একটা জ্যা আঁকতে বলছে। আঁকলাম, আমরা যদি মধ্যস্তরে আঁকি তাহলে ওটা ব্যাস হয়ে যাবে, তাহলে আমরা নিচে দিয়ে আঁকি নিলাম। এটা ব্যাস ভিন্ন জ্যা এবং সিডি জ্যায়ের মধ্যবিন্দু, অর্থাৎ এটা যদি সি, এটা ডি হয়, এটার মধ্যবিন্দু এখানে ধরে নিলাম, তাহলে ওটাকে বলছে আমাদের কি, ওটাকে বলছে এ, অর্থাৎ এটা এ। এখন আমরা এটাও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, এটাকে অ্যাড করে দিই, ঠিক আছে?
তাহলে আমরা এখন ওসি আর ওডি চাইলে যোগ করতে পারি। এখন আমাদের যে কথা বলছে, ওনারা তিনটা অপশন দিছে। একটা হচ্ছে, আচ্ছা এগুলো একটু মুছে ফেলি। ওনারা যে কথাটা বলছে, দেখো তো, ও এ লম্ব সিডি এর উপর, লম্ব, এটা লম্ব, লম্ব সিডি এর উপর। এরপরে 2 নম্বরে বলছে এডি সমান সমান এসি। 3 নম্বরে বলছে কোণ ও এ ডি সমান 90 ডিগ্রি। দেখি তো আমরা কোনটা কোনটা মিলে, একটু খেয়াল করো। ও এ লম্ব সিডি এর উপর, দেখো তো এই যে ও এটা লম্ব আকার আছে না, কিসের উপরে আছে? সি ডি এর উপর। তাহলে আমরা বলতে পারি আমাদের এটা রাইট, এটা হবে। এরপর আসি, এখানে দেখো এডি ইকুয়াল টু এসি বলছে। এই যে এডি যতটুকু এসি ততটুকু কিভাবে বুঝলাম? কারণ আমাদের প্রশ্নেই বলে দিছে সিডি জ্যা এর মধ্যবিন্দু হচ্ছে এ, সিডি জ্যা এর মধ্যবিন্দু হচ্ছে এ। এটা যদি মধ্যবিন্দু হয় অবশ্যই এসি আর এডি কি হবে? সমান হবে। তাহলে আমাদের এটাও রাইট। এরপর আসি, এখানে বলছে ও এ ডি 90 ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে দেখো তো এ ও, এটা এ, এটা ডি, এটা একটা সমকোণ ত্রিভুজ, তাহলে এটা এক সমকোণ, এটা তাহলে এক সমকোণ, এটা কত হবে? 90 ডিগ্রি। তাহলে আমাদের 3 নম্বরটাও রাইট। আমাদের উত্তর হবে 1 2 3 তিনোটা, ঠিক আছে? ওকে, এরপরে বলছে 19 নঙে, 19 নঙে বলছে, এটা এদিক দিয়ে শেষ করি। 19 নঙে বলছে হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ যদি 7 সেন্টিমিটার হলে পরিধি কত? ওকে, একটু খেয়াল করো তো, বৃত্তের ব্যাসার্ধ কি আর ধরে, এটা 7 সেন্টিমিটার। আমরা পরিধি সূত্র পড়ছিলাম না, পরিধি সমান 2 পাই আর, আমরা সূত্র পড়ছিলাম না? তাহলে দেখো তো এখানে পাই মান না বসে আমরা, আমাদেরকে এভাবে কোনো দশমিক কোনো মান দেয় নাই, ডাইরেক্ট দিয়ে দিয়েছে 14 পাই, 7 পাই, 22 পাই আর হচ্ছে 88 পাই। ওকে, আমরা একটু মান বসে দেখি, 2 ইন্টু পাই ইন্টু আর মান হচ্ছে 7। দেখো তো দুইটা গুণ হয় না, 7 দুগুণ 14, তাহলে 14 পাই। আমাদের আনসারটা হবে 14 পাই, ঠিক আছে, ক নাম্বারটা। এরপরে প্রশ্ন হচ্ছে চতুর্ভুজ অঙ্কন করতে কয়টি উপাত্ত লাগে? চতুর্ভুজ অঙ্কন করতে কয়টি উপাত্ত লাগে? 5টি। কয়টি? 5টি উপাত্ত লাগে, ঠিক আছে। আচ্ছা, এরপর একটা প্রশ্ন হচ্ছে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এ হলে এর ক্ষেত্রফল কত? আমরা বলছিলাম না √3/4 a স্কয়ার, এটা বাহুর দৈর্ঘ্য। তাহলে সূত্রটা আমাদের হচ্ছে √3/4 a স্কয়ার। যদি এখানে বলে যে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি x বলে, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য x বললে তাহলে সূত্রটা কেমন হবে? √3/4 x স্কয়ার, ঠিক আছে। অর্থাৎ এখানে বাহুর দৈর্ঘ্যটা বসাবা, এখানে কি বসাবা? বাহুর দৈর্ঘ্যটা। ওকে, সেটা একটু ক্লিন করে নিই। এরপরে বলছে 23 নং প্রশ্নে, 23 নম্বরে বলছে হচ্ছে এবিসি ত্রিভুজে, আচ্ছা একটা ত্রিভুজ অঙ্কন করে নিই। এখানে বলছে এ কোণটা 90 ডিগ্রি, তাহলে এটা যদি আমাদের সমকোণ, তাহলে এটাকে এ ধরবো, এটাকে বি ধরলে এটা সি। এবি বলছে 5 সেন্টিমিটার, অর্থাৎ এটা 5 সেন্টিমিটার হবে। বিসি বলছে 12 সেন্টিমিটার, তাহলে এটা 12 সেন্টিমিটার। তাহলে আমাদেরকে তিনটা অপশন দিছে, একটা হচ্ছে ও ত্রিভুজ বিসি। 2 নম্বরে বললো ক্ষেত্রফল হাফ ইন্টু এবি বিসি, এ বি ডট এসি। এরপরে 3 নম্বরে কি বলছে? 3 নম্বরে বলছে বিসি স্কয়ার সমান এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার। আচ্ছা, কোনটা কোনটা হয় আমরা একটু দেখি। প্রথমে আসি, ও ত্রিভুজ বিসি বলছে যে এটা আমাদের সবচেয়ে একটি সমকোণ ত্রিভুজ, সবচেয়ে বৃহত্তর বাহুকে কি বলে? ও ত্রিভুজ বলে, এটা আমাদের 1 নাম্বার হয়ে গেল, এটা রাইট। এরপর বলছে ক্ষেত্রফল হাফ ইনটু এবি ইনটু এসি। আমরা সমকোণ ত্রিভুজের ক্ষেত্রফলের ক্ষেত্রে কি করছিলাম? হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা। তাহলে এটা হচ্ছে আমাদের উচ্চতা, এটা হচ্ছে ভূমি। তাহলে উচ্চতার ক্ষেত্রে আমাদের এবি দিছে, ভূমির ক্ষেত্রে এসি দিছে, তাহলে হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা, এটা রাইট। এরপরে আসি, আমরা পিথাগোরাসের উপপাদ্যের মধ্যে পড়ছিলাম অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। দেখো তো তাহলে এটা বিসিটাও ত্রিভুজ না? অতিভুজ স্কয়ার সমান লম্ব, এবিটা লম্ব, তাহলে লম্ব স্কয়ার যোগ এরপরে এসিটা কি? ভূমি, তাহলে ভূমি স্কয়ার, তাহলে এটা আমাদের কারেক্ট। তাহলে এখানে আমাদের উত্তর কি? তিনটাই হবে, কেমন? আচ্ছা, এরপরে সুন্দর একটা প্রশ্ন আছে। এই হলো বৃত্ত, এটা হচ্ছে বৃত্তের মধ্যবিন্দু, এখানে হচ্ছে দুইটা জ্যা, ওকে, এটাকে এ বি,
সিডি ধরা হলো এবং এটাকে ই, এটাকে এফ ধরা হলো। ওকে, প্রথম যে প্রশ্নটা বলছে ও ই সমান সমান যদি ও এফ হয়, এটা ও ও ই অর্থাৎ এটা যদি সমান হয় তাহলে নিচের কোনটা সঠিক? ও ই সমান সমান ও এফ হলে এ বি সমান সমান সিডি, অর্থাৎ এ বি সমান সমান সিডি, ও ই সমান সমান যদি ও এফ হয়। এটা গেল আমাদের। আরেকটা প্রশ্ন, ওনারা বললো ও ই অর্থাৎ এখান থেকে এ পর্যন্ত এটা যদি 3 সেন্টিমিটার, হ্যাঁ এটা 3 সেন্টিমিটার করবো হলে বৃত্তটির ব্যাসার্ধ কত? আচ্ছা এখানে একটু খেয়াল করো তো, বৃত্তের ব্যাসার্ধ হইতে হলে কি ও ও কেন্দ্র থেকে বৃত্তের প্রান্ত অংশ পর্যন্ত হইতে হবে। এখন এটা তো বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের শেষ অংশ পর্যন্ত যায়নি, তাহলে এটা তো বৃত্তের ব্যাসার্ধ হতে পারে না। এখানে একটু খেয়াল করে দেখো, আমরা যদি এই বাহুটাকে ও কেন্দ্র থেকে এতে অ্যাড করে দিই তাহলে এটা আমাদের কি দাঁড়াচ্ছে? একটা সমকোণী ত্রিভুজ দাঁড়াচ্ছে না? এই সমকোণী ত্রিভুজটা ও ইটা কি? ভূমি। এ বিটা কি? এইটার মান প্রশ্নে দেওয়া আছে বিই 4 সেন্টিমিটার বলছে। বিইটা 4 সেন্টিমিটার, তো এখানে বিই যতটুকু এইও ততটুকু, তাহলে এটাকে বলতে পারি আমরা 4 সেন্টিমিটার। এখন একটু খেয়াল করে দেখো তো, লম্ব আর ভূমি আমরা পাইলাম না, তাহলে আমরা কি ত্রিভুজটা বের করতে পারি না? এখন এখানে যদি আমরা পিথাগোরাস উপপাদ্যটা ব্যবহার করি তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের? এ ও স্কয়ার সমান এ ই স্কয়ার প্লাস ই ও স্কয়ার। তাহলে এ ও সমান √r অফ স্কয়ারটাকে পাশে কনভার্ট করে দিলাম, এ এর মান হচ্ছে 4 4 স্কয়ার প্লাস ই ওর মান হচ্ছে 3 3 স্কয়ার। 4 কে স্কয়ার করলে হচ্ছে 16, 3 কে স্কয়ার করলে 9, 16 9 যোগ করলে হচ্ছে 25 5। তাহলে আমরা এখানে কি পাইলাম? এ ওর মান 5। এই এ ওটাই হচ্ছে আমাদের কি বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমরা 25 রঙের आंसर পেলাম 5, অর্থাৎ গ নং। আচ্ছা এরপরে, আচ্ছা বৃত্তের কাজ শেষ আমাদের। এখন আমাদের পরিসংখ্যান থেকে 4টা আসছে। বলছে কোন অবিন্যস্ত উপাত্তের সর্বোচ্চ সংখ্যা 87, সর্বোচ্চ 87, এটা কি সর্বোচ্চ। এরপরে কি বললো? সর্বনিম্ন 42, সর্বনিম্ন বললো কত? 42, এবং শ্রেণী ব্যাপ্তি বলছে 6, শ্রেণী ব্যাপ্তি বললো 6। এবার আমাদের কি শ্রেণী সংখ্যা বের করতে বলছে। তা আমাদের শ্রেণী সংখ্যার জন্য আমরা সূত্রে পড়ছিলাম না, শ্রেণী সংখ্যা সমান পরিসর ডিভাইডেড শ্রেণী ব্যাপ্তি। আমাদের তো পরিসর লাগবে শ্রেণী সংখ্যা বের করতে হলে। পরিসর কিভাবে বের করে? পরিসর সমান আমরা পড়ছিলাম না, পরিসর সমান সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা যোগ 1। তাহলে 87 থেকে যদি 42 কে বাদ দিই, 7 থেকে 2 গেলে কত? 5, 8 থেকে 4 গেলে 4, 45 যোগ 1 করলে যোগ 1 অর্থাৎ 46। পরিসর পাইলাম কত? 46। তাহলে 46, আর নিচে শ্রেণী ব্যাপ্তি কত? 6। তাহলে 46 কে যদি 6 দিয়ে ভাগ করা হয় কত আসতেছে? 5 6 30, 6 6 36, 6 7 42, 6 7 42, 4 নামবে, দশমিক দিলে 0, 6 6 36, 6 6 36, তাহলে 4 10 0, একইভাবে 6 সামথিং। তাহলে আমরা 7.666, তাহলে এটাকে আমরা 7.66 কে আমরা লিখবো কত? 8। ঠিক আছে, তাহলে আমরা শ্রেণী সংখ্যা পেয়ে গেলাম কত? 8। ওকে, এরপরে আমাদের কি বললো? 28 নং বলছে 31 থেকে 40, 31 থেকে 40 শ্রেণীর মধ্যমান কত? এটার মধ্যমান বের করতে আমাদেরকে কি করতে হবে? এই দুটো সংখ্যাকে যোগ করব, অর্থাৎ 40 যোগ 31 করে আমরা কত? 2 দিয়ে ভাগ করব। 40 আর 31 যোগ করলে 71, নিচে 2, 71 কে 2 দিয়ে যদি ভাগ করি তাহলে হচ্ছে 35.5। এটাই হচ্ছে 31 40 এই শ্রেণীটার মধ্যমান। ঠিক আছে, এরপরে আসি। আচ্ছা একটু মুছে ফেলি, শেষ পর্যায়ে প্রায়, মনে হয় 2টা আছে। দেখো এরপরে কিছু উপাত্ত দিতে আমাদেরকে 12 18 25 16 20 21 13 15 17 19 22। প্রথম প্রশ্ন বলছে উপাত্তগুলোর মধ্যক কত।
আমরা একটু দেখি তো এখানে কি উপাত্ত জোড়ে আছে না বিজোড়ে আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11। যদি উপাত্তগুলো বিজোড়ে থাকে তাহলে আমরা সূত্র পড়ছিলাম n + 1 / 2। যদি জোড়ে থাকতো তাহলে সূত্র হতো n / 2। ঠিক আছে, যেহেতু বিজোড়ে তাহলে আমাদের সূত্র হবে n + 1 / 2। n এর মান হচ্ছে 11 + 1 নিচে 2, তাহলে 11 আর 1 যোগ করলে 12 নিচে 2 = 6। এখন আমাদেরকে এই যে 6 নাম্বার পদটা বের করতে হবে। 6 নাম্বার পদটাই হচ্ছে এখানে মধ্যক। এখান থেকে তো আমরা সরাসরি 6 নাম্বার পদটা বের করতে পারি না, কারণ এগুলো বিন্যস্ত উপাত্ত না, এগুলো হচ্ছে অবিন্যস্ত উপাত্ত। এগুলোকে তাহলে আমাদেরকে প্রথমে বিন্যস্ত করতে হবে, সাজাতে হবে। তাহলে দেখো তো সবার প্রথমে কোনটা হতে পারে? 12 সম্ভবত 12, এরপরে 13 আছে, হ্যাঁ 13, এরপরে 14 আছে, না নাই 15, এরপরে 16 আছে, তাহলে 12 16 13 15 গেল কেমন। এরপরে কি আছে? ও 17 আছে, 17 গেল। এরপরে 18, এরপরে কি আছে? 18 গেল। এরপরে 19 আছে, 19 গেল। 20 আছে, 21 আছে, 20 21। এরপরে 22 আছে, 22, 25 আছে, 25 সামনে। ঠিক আছে, 11 আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে আমাদেরকে ষষ্ঠ পদটাই হচ্ছে কি আমাদের মধ্যক। তাহলে দেখো তো ষষ্ঠ পদ কোনটা? 1 2 3 4 5 6, এটাই হচ্ছে ষষ্ঠ পদ, অর্থাৎ মধ্যক। মধ্যক হবে আমাদের কত? 18। কেমন? সর্বশেষ যে প্রশ্ন সেটা হচ্ছে প্রদত্ত উপাত্তগুলোর গড় কত। প্রদত্ত উপাত্তগুলোর গড় কিভাবে বের করবা? প্রদত্ত উপাত্তগুলোর গড়, প্রদত্ত উপাত্তগুলো এগুলো সবগুলোকে যোগ করবা। কি করবা? যোগ করবা। যোগ করে এখানে সংখ্যা কত আছে, অর্থাৎ গড় বের করতে কিভাবে হয়? উপাত্তগুলোর যোগফল, উপাত্তগুলোর যোগফল ডিভাইডেড উপাত্তের সংখ্যা, উপাত্তের সংখ্যা। আচ্ছা, উপরে কি করবা? উপাত্ত এগুলো সবগুলোকে যোগ করলে যা হবে তা লিখে দিবা উপরে, আর নিচে হচ্ছে উপাত্তের সংখ্যা। এখানে 11টা আছে, 11 বসাই দিবা। বসাই দেওয়ার পর ভাগ করলে যা হবে তাই হচ্ছে প্রদত্ত উপাত্তের গড়। শেষ। 30টা প্রশ্ন ছিল নির্বাচনী পরীক্ষার, যে কোনো একটা স্কুলের 2025 এই চলমান যে নির্বাচনী পরীক্ষাটা চলতেছে এসএসসি, এই চলমান নির্বাচনী পরীক্ষাটার এমসিকিউ অর্থাৎ জার্মান ম্যাথের এমসিকিউ পুরো প্রশ্নটা সমাধান করলাম। আশা করি একটুগুলো শিখতে পারবো তোমরা এখান থেকে। তো যদি তোমাদের উপকার হয়ে থাকে ভিডিও থেকে, তাহলে সবাই আমার পেজটা লাইক করবা, ফলো করে দিবা এবং ভিডিওটা শেয়ার করে দিবা, যাতে তোমাদের অন্যান্য বন্ধুদের কাছে ভিডিওটা চলে যায়। ভালো কোনো রেসপন্স পেলে ভালো ভালো ভিডিও করার ইচ্ছা থাকবে, ভালো কিছু করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সকলে ভালো থাকবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।